পুরো একটা দিন চলে গেল, রোদ বাড়িতে আসার কোনো নামই নেই। এই নিয়ে ফুপ্পি অনেকবার কল করেছেন আসছি বলে, আর আসা হয়নি তার। আমি উদাস মনে ব্যালকনিতে বসে চাঁদ দেখছি। তখনই নিতু আপু পাশে এসে দাঁড়ালো আমার। ওর গা ঝালানো কথা শুনে মেজাজটা খারাপ থেকেও আরো খারাপ হয়ে গেল আমার। আসলে রোজ আমার কি মনে হয় বলো তো? রোদ কখনো তোমাকে ভালোই বাসেনি, শুধু তোকে নিয়ে মজা করেছে, তাছাড়া কিছু নয়। তুই একবার ভাব, যদি তোকেই ভালোবাসতো তাহলে এনগেজমেন্টের পর কি বিয়ে ভেঙে দিতে পারতো, তাও আবার এই ছোট খাটো একটা ব্যাপার নিয়ে। আমার তো মনে হয় তোকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য এটা জাস্ট একটা অজুহাত। তোকে ভালোবাসে না রোজ, তুই শুধু একতরফা ওকে ভালোবেসে ঠকে গেছিস। আমার বলতে মুখে আটকাচ্ছে, তবুও না বলে থাকতে পারছি না। রোদ ভাইয়া, এতদিন তোকে আর চুপ করে থাকতে পারলাম না আমি। এতক্ষণ দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করছিলাম আমি, কিন্তু আর পারলাম না। কারণ আমি বুঝে গেছি ও কিসের ইঙ্গিত করছে। ছি আপু, তুমি এতটা নীচ। ভাইয়া সম্পর্কে এতগুলো বাজে কথা বলতে একবারও আটকালো না তোমার? ভাইয়া আজ আমাকে যাই বলুক না কেন, যতই বিয়ে ভেঙে দিক না কেন, তবুও আমি বলবো ও আমায় ঠকায়নি। তুমি যা ভাবছো তেমন কিছুই ভাইয়া আমার সাথে করেনি। ওর মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আজ আমি নিজের দোষে ওকে হারাতে চলেছি, তবুও বলবো ও খারাপ দুশ্চরিত্র নয়। আমাকে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওকে। খুব ভালোবাসি। রোজ তুই আমায় ভুল বুঝছিস। আমি সেভাবে তোকে কিছু বলতে চাইনি বা তেমন কিছু মিন করিনি। আসলে এভাবে হুট করে তোদের বিয়েটা ভেঙে দিল তো, তাই একটু বলে ফেলেছি, তুই মাইন্ড করিস না প্লিজ। তবে এটা আমার নয় যে কারো মনে হতে পারে ভাইয়া এতদিন শুধু তোকে ইউজ করে গেছে আর এখন হয়তো অন্য কাউকে পেয়ে গেছে তাই তোকে ছেড়ে দিচ্ছে। কে গ্যারান্টি দিতে পারে যে এটা হয়নি? আপু প্লিজ, আল্লাহর দোহাই লাগে চুপ কর তুমি। আমি আর সহ্য করতে পারছি না। তোমার পায়ে পড়ি, তুমি এখন চলে যাও আমার সামনে থেকে। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমার কথা শুনে রুম থেকে বেরিয়ে গেল আপু। আপু তুমি যা বলছে তা যে আমি ভাবছি না তা নয় রে আপু। আমিও সেটাই ভাবছি, শুধু তোমার কাছ থেকে রোদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারছিলাম না আমি। কি করে পারবো বলতে পারো আমি যে ওকে আমার থেকেও বেশি ভালোবাসি? কেন পাল্টে গেল আমার জীবন? কি করেছি আমি? কেন ভাইয়া সরিয়ে দিচ্ছে ওর লাইফ থেকে আমায়? কেন কেন? মেঝেতে বসে কেঁদে চলেছি আমি। আজ এতটা পাল্টে গেল কেন ও? কেন ওকে ভালোবেসে কি দোষ করেছি আমি? রাত 10:15 একটু আগে ভাইয়া বাসায় ফিরেছে। ফুপ্পি আর আঙ্কেল ভাইয়ার সাথে কথা বলার জন্য ওর রুমে গিয়েছে। যদিও এখনো নিজ চোখে দেখিনি আমি পুরোটা নিতু আপুর থেকে পাওয়া খবর। ও সেখানে গেছে ভাইয়ার সাথে কি কথা হয় সেটা জানতে। আমিও নিজের কৌতূহলকে বেশিক্ষণ চাপা দিয়ে বসে থাকতে পারলাম না। বেরিয়ে গেলাম ভাইয়ার রুমের উদ্দেশ্যে। দরজার সামনে যেতেই কিছু কথা কানে এলো, যা শুনে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। হাত পা অবশ হয়ে যাচ্ছে। আজ নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছি না আমি। ভাইয়া এসব বলছে কি করে? আঙ্কেল রোদ, তুমি রোজের সাথে এটা করতে পারো না। এনগেজমেন্টের পর একটা মেয়ের বিয়ে ভাঙ্গা মানে কি জানো তুমি? বুঝতে পারছো কি বলছে তুমি? দেখ ড্যাড, আমি এত কিছু জানতে চাইও না, বুঝতেও চাই না। আমি বুঝে গেছি রোজের সাথে ঝগড়া করা যায়, মারামারি করা যায়, কিন্তু ওকে ভালোবেসে ওর সাথে সারা জীবন ঘর করা যায় না।
রোদ, এবার কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। জানো মেয়েটা কাল থেকে ঠিকমতো কিছু খাচ্ছে না, শুধু কাঁদছে, আর তুমি এখন এই কথাগুলো বলছো। ওর সাথে প্রেম করার সময় মনে ছিল না, এখন এসব বললে তো হবে না। বিয়ে তোমায় রোজকেই করতে হবে। সরি ড্যাড, আমি পারবো না। ওসব ওর নাটক, তুমি চিনো না। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। সবার সিম্পেথি আদায় করার জন্য অ্যাক্টিং করছে, আর তোমরাও তা দেখে গলে যাচ্ছ। ও ভালোবাসা বলে কিচ্ছু বুঝে না, শুধু বুঝে ফাজলামো, আমাকে অপমান, ছোট করা, এসব আর কিছু না। ড্যাড, লাইফটা আমার, তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা একমাই আমার ব্যাপার। এজন্য তোমরা আমায় জোর করতে পারো না। আর একটা পাগল উন্মাদ মেয়ের জন্য তো নয়ই। রোদোদোদ। ঠাসস ঠাসস। থাপ্পড়ের আওয়াজে কেঁপে উঠলাম আমি। আজ আমার জন্য আঙ্কেল ভাইয়ার গায়ে হাত তুললেন। যে মানুষটা সবসময় ছেলের সাথে বন্ধুর মতো বিহেভ করতেন, আজ তিনিই ছেলেকে মারলেন। সব আমার জন্য হচ্ছে, আমিই দোষী। চলে যাব ভাইয়া, আমি তোর থেকে অনেক দূরে সরে যাব, তাতে যদি তুই শান্তি পাস তাহলে তাই করব আমি। আমার জন্য তোর আর আঙ্কেলের সম্পর্কে কোনো ফাটল ধরুক, সেটা চাই না আমি। ফুপ্পি, শান্ত হও তুমি। তুমিও কি ওর মতো হয়ে গেলে? এবার থামো আর মেরো না। আয়েশা, আজ জীবনের কাছে হেরে গেছি আমি। নিজের একমাত্র ছেলেকে মানুষ করতে পারিনি। তুমি দেখলে কি করে কথা বলল আমার সাথে। ওর বিয়ের ডিসিশন নাকি ও নিজেই নেবে? হ্যাঁ রে রোদ, ড্যাডকে এভাবে পর করে দিলি, অথচ এই দুহাত দিয়ে তোকে হাঁটতে শিখিয়েছি আমি। এই বুকে আগলে বড় করেছি। এই মুখে কথা ফুটিয়েছে তোর মা। আর সেই তুই আজ আমাদের বুঝিয়ে দিলি বাচ্চাদের ছোটবেলায় বাবা মার প্রয়োজন, বড় হয়ে গেলে তাদের কথার কোনো দামই নেই। বড় হলে নিজেই নিজের লাইফের সব ডিসিশন নিতে পারে, আর কারোর প্রয়োজন পড়ে না। তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। ড্যাড, আমি ওভাবে বলতে চাইনি। প্লিজ ড্যাড, তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু প্লিজ এই বিয়ে নিয়ে আমায় জোর করো না, তাহলে আমি সেটা রাখতে পারবো না। তখন তোমাদের যেমন খারাপ লাগবে তেমন আমারও খারাপ লাগবে। ফুপ্পি, রোদ, আমি মানছি রোজ ছেলেমানুষ যখন যেটা মাথায় আসে তখন সেটাই করে, কিন্তু তাই বলে ওকে এভাবে শাস্তি দিস না। তোর কাছ থেকে দূরে সরিয়ে দিলে বাঁচতে পারবে না ও। ওইটুকু মেয়েটা মরে যাবে আমার। আর যদিও বেঁচে থাকে তাহলে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। আয়েশা, তুমি কাকে কি বুঝাচ্ছ? ও এখন মানুষ নয়, পশু হয়ে গেছে। তুমি শুনলে না রোজ নাকি অভিনয় করছে? আজ রোজের চোখের পানি ওকে কষ্ট নয়, আনন্দ দিচ্ছে। ছি, আজ ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো সন্তানের বাবা। ড্যাড, শাট আপ। তুমি আমাকে কিচ্ছু ডাকবে না। তুমি আমার কেউ নও। কথাটা আওড়াতে আওড়াতে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। আজ আমার জন্য বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গেল। কিন্তু না, এটা হতে দেব না আমি। যাওয়ার আগে সবটা ঠিক করে তবেই যাব। রোদ আগামীকাল রোজ চলে যাবে। সারা জীবনের মতো চলে যাবে আমাদের বাড়ি থেকে। আর কখনো এ বাড়িতে ফিরবে না। ওয়াও, হোয়াট অ্যা নিউজ মমো। আল্লাহ, এবার অন্তত শান্তি পাবো আমি। এত বছরে একটা দিনও শান্তি পাইনি। যাক, ফাইনালি ওই মেয়েটা যাচ্ছে তাহলে। এবার আমাকে জ্বালানোর মতো কেউ থাকবে না। শান্তিতে বাসায় এসে থাকতে পারব। কি করে ওর দয়া হলো কে জানে। রোদোদ।
তোর ড্যাড তাহলে ভুল কিছু বলেনি? আমাদেরই ভুল, মেয়েটাকে এ বাড়ির বউ করব বলে মিথ্যে স্বপ্ন দেখিয়েছি। এখন নিজের ছেলের কাছেই পরাজিত আমরা। আমি কি ভাবতাম জানিস, আমি খুব লাকি যে তোর মতো ছেলে পেয়েছি। আর আমার রোজ সেও খুব লাকি যে তোর মতো একটা ছেলেকে পাশে পেয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি মেয়েটা বিয়ের পর তোর এই রূপ দেখত তাহলে সহ্য করতে পারত না, ওর জীবনটাই নষ্ট হয়ে যেত। এখন অন্তত তোকে ছেড়ে ভালো থাকতে পারবে বলে মনে করি আমি। ওর ভালো থাকার জন্যই তো এত কিছু মম। আমিও সেটাই চাই, আমার বুচি ভালো থাক, সুখে থাক। আল্লাহ যা করেন সত্যি ভালোর জন্যই করেন। যদি রোজের সাথে আমার বিয়েটা হয়ে যেত তাহলে সর্বনাশ হয়ে যেত, পুরো জীবনটা জলে পুড়ে ছাই হয়ে যেত। তাই যা হচ্ছে হতে দাও প্লিজ। এসব কি বলছিস রোদ? না মম, কিছু না। রোদ, একটা সত্যি কথা বলবি? বলো। তুই রোজকে ছেড়ে থাকতে পারবি? যাকে ছাড়া একটা ঘন্টাও কাটাতে পারিস না তাকে ছাড়া এতগুলো দিন থাকতে পারবি কি? ওকে ছাড়া থাকতে পারবি না বলে কখনো বাসায় গিয়েও থাকতে দিতিস না, আর আজ ওকে ছাড়া থাকার সিদ্ধান্ত নিচ্ছিস। হতে পারে এটাই রোজের সাথে তোর শেষ দেখা। জানি মম। আরে খারাপ লাগার কি আছে, আগে থাকতে পারতাম না, এখন ঠিক পারব। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর কাল থেকে তো আমি শান্তিতে থাকব মম, কেউ আমাকে জ্বালাবে না, অপমান করব না। এর থেকে সুখের খবর কি হতে পারে? একটা কথা বলি মম, তোমার ভাইয়ের মেয়ে বলে আবার থাকতে বলো না প্লিজ। নিজের বাড়িতে এভাবে ভয় ভয় আর থাকতে চাইছি না আমি। মুচকি হেসে, সত্যি রোদ, তুই পাল্টে গেছিস। আমার রোজকে তুই এতটা বোঝা মনে করিস, এটা যদি আগে বুঝতাম তাহলে এতটা এগুতাম না আমরা। এখন ওকে কি করে মুখ দেখাবো আমি সেটাই ভাবছি। যাক, তুই বরং শান্তিতে ঘুমা, আমি আসি। ভাইয়ার রুম থেকে বেরিয়ে গেল ফুপ্পি। ফুপ্পি আসছে টের পেয়ে দরজার পাশে লুকিয়ে গেলাম আমি। আজ চোখের পানি বাদ মানছে না আমার। ভাইয়া আমার উপর এতটা বিরক্ত আর তা কখনো বুঝতে পারিনি আমি। যদি বুঝতাম তাহলে কবে সরে দাঁড়াতাম। আমি এখন ওর ভালোবাসা নই, ওর কাঁধের বোঝা। যা বইতে বইতে ক্লান্ত তুই। মাথাটা ঝিম ঝিম করছে, নিঃশ্বাস আটকে আসছে আমার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সামনের দিকে পাগুলো যেতেই চাইছে না, যেন কেউ শিকল পরিয়ে রেখেছে। মাথাটা বারবার চক্কর দিয়ে জানান দিচ্ছে সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি আমার। সকল ক্লান্তি গ্রাস করে ফেলেছে। নিজের সাথে যুদ্ধ করে সামনের দিকে পা বাড়ালাম আমি। এক পা ফেলতেই ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লাম, তারপর কিছু মনে নেই। বিছানায় স্যালাইন হাতে শুয়ে আছি আমি। কিছুক্ষণ চারদিক পিটপিট করে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। আবার পরক্ষণে মনে পড়ল আমি তো ভাইয়ার রুমের পাশে ছিলাম, তাহলে এখানে কি করে এলাম? আধো আধো চোখে তাকাতেই ফুপ্পিকে আমার পাশে দেখতে পেলাম আমি। কপালে হাজারো চিন্তার ভাঁজ নিয়ে সোফায় বসে আছেন আঙ্কেল। ডক্টর আঙ্কেল বসে আছেন আমার পাশে। নিতু আপু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কিন্তু রোদ ভাইয়াকে কোথাও দেখতে পেলাম না আমি। আগে আমি অসুস্থ হলে যে আমার মাথার পাশে বসে থাকত, আজ সেই মানুষটা আমার রুমেই নেই। বাস্তবতা বড়ই অদ্ভুত। ভাইয়াকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। মুখে হাসির রেখা ফুটিয়ে আমাকে উদ্দেশ্য করে ডক্টর আঙ্কেল বলে উঠলেন, এখন কেমন লাগছে মামুনি? ভালো লাগছে তো। উনার হাসির প্রতি ওরে উনাকেও একটা হাসি উপহার দিলাম আমি। জি আঙ্কেল, ভালো।
শোন মা, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো টাইমলি খাবে। আর খাওয়া দাওয়া ঠিক মতো করো না কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? ওকে আঙ্কেল। ডক্টর আঙ্কেলকে নিয়ে বাইরে চলে গেলেন। আঙ্কেল, আমাদের ক্ষমা করে দিস মা, আজ আমাদের কিচ্ছু করার নেই। রোদ তোর সাথে এমটা করতে পারে এটা কোনোদিনও ভাবতে পারিনি আমরা। নিজের ছেলেকে আজ বড্ড অচেনা লাগছে, কেমন একটা হয়ে গেছে। প্লিজ ফুপ্পি, তোমরা এভাবে বলো না। মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে ছাড়ো তো। এসব নিয়ে একদম ভেবো না। আমাকে আবার অনেকগুলো কাজ করতে হবে। আমার ব্যাগ বই পোত সব গুছিয়ে নিতে হবে, সময় নেই, সকালেই চলে যাব আমি। ফুপ্পি রোজ, আমি সব শুনেছি ফুপ্পি, তাই টেনশন করো না, আমি কালকেই চলে যাচ্ছি। আর শোন, ভাইয়ার বিয়ে নিয়ে কখনো ওকে জোর করো না। আমি মেনে নিয়েছি রোদ আমার ভাগ্যে নেই, যা কপালে নেই তা পাবো কি করে। তাই এ নিয়ে মন খারাপ করো না। আচ্ছা ফুপ্পি, আমি এখানে কি করে এলাম? আমি তো ভাইয়ার রুমের সামনে ছিলাম। তুই পড়ে যাওয়ার শব্দ পেয়ে রোদ তোকে এখানে নিয়ে এসেছে। ডক্টর ডেকে এনেছে। এবার কিছু খেয়ে নে না মা। এই কথাটা প্লিজ রাখো আমার। অহোহ, কিছুক্ষণ ভেবে ঠিক আছে, আমি নিজেই খেয়ে আসব। আরে বাবা, এবার তো হাসো। এসব নিয়ে একদম চিন্তা করো না। যা হওয়ার নয় তা কি করে হবে বলো তো। মুখে হাসির রেখা ফুটিয়ে আমায় বুকে জড়িয়ে নিল ফুপ্পি। নীরবে চোখের পানি ফেলছে শুধু। আমিও নিজেকে আটকাতে পারছি না, কাঁদছি। তুমি বুঝচ্ছ না ফুপ্পি, আমি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কিন্তু তোমাদের তা বুঝতে দেওয়া যাবে না। তাহলে আমার সাথে হওয়া অন্যায়ের জন্য নিজেদের দোষী মনে করে অনুশোচনার আগুনে মরবে তোমরা। এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। রাত একটা, আমার চোখে ঘুম নেই। ফুপ্পিকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছি। এভাবে আমার পাশে বসে কান্নাকাটি করতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। রোদ ভাইয়া একটা বারের জন্যও আমার রুমে আসেনি। আগামীকালই এ বাড়িতে শেষ দিন আমার। কি করে ভাইয়াকে ছেড়ে থাকবো আমি? যাকে ছাড়া মায় একটা দিনও থাকা কষ্টকর আমার জন্য, তাকে ছাড়া দিনের পর দিন কি করে থাকব। রুমে দম বন্ধ হয়ে আসছে আমার। তাই ছাদের খোলা হাওয়ায় গিয়ে কষ্টগুলোকে ভাসিয়ে দেওয়ার আশায় ছাদের উদ্দেশ্যে পাড়ি জমালাম আমি। আবছা আলোয় ছাদের কোনায় বসে আছে কেউ। হাতে আগুনের শিখা, সাথে কিছুটা ধোঁয়া উড়ছে। এটা স্পষ্ট কেউ সিগারেট খাচ্ছে। পেছনে দিক থেকে অনেকটাই রোদ ভাইয়ার মতোই মনে হচ্ছে আমার। কিন্তু ভাইয়া তো সিগারেট খায় না, তাহলে এটা কে দেখতে হচ্ছে? সামনে এগিয়ে বুঝতে পারলাম এটা রোদ ভাইয়া। ভাইয়া সিগারেট খাচ্ছে ভাবতেই পারছি না আমি। যাকে কোনোদিন নেশা জাতীয় কিছু খেতে দেখিনি, সে আজ বাতাসে ধোঁয়া উড়াচ্ছে। অবশ্য আমার ভাবনার উপর ওর লাইফ নির্ভর করে না, অনেক কিছুই ভাবিনি আমি, তবুও ঘটেছে। যাই হোক, সামনে এগিয়ে ভাইয়ার পাশে বসলাম আমি। আমার উপস্থিতি টের পেয়ে চমকে উঠল ভাইয়া। হাতে থাকা সিগারেট ফেলে আমার দিকে মুখ ঘুরিয়ে বলে উঠল, এত রাতে না ঘুমিয়ে এখানে কেন এসেছিস? তোর না শরীর খারাপ, তার উপর ঘুম কম হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে এখনো জেগে আছিস কেন? যা ঘুমা গিয়ে। ভাইয়ার কথায় তাচ্ছিল্যের হাসি দিলাম আমি। এখনো আমার কথা চিন্তা করিস তুই? আমার কথা এত ভাবিস না, আমি ঠিক ঘুমিয়ে যাব। তুই না ঘুমিয়ে এখানে কেন? সিগারেট কবে থেকে খাওয়া শুরু করলি? আগে তো কখনো খেতে দেখিনি।
এসব জেনে তুই কি করবি? আগে খাইনি বলে সারা জীবন খাবো না এমনটাই বা কেন ভাবছিস? মানুষ পাল্টায়, সাথে মানুষের অভ্যাসগুলোও পাল্টায়। আমার ঘুড়িম আসছে না, তাই এখানে এসেছি। এখন এখানে না থেকে ঘুমা গিয়ে। তুই ঠিক বলেছিস, মানুষ পাল্টায়, যেমন তুই পাল্টেছিস। তবে এতটা পাল্টাবি ভাবতে পারিনি। আচ্ছা, কবে বিয়ে করছিস? কাকে বিয়ে করবি কিছু ভেবেছিস? না, সেভাবে কিছু ভাবা হয়নি। তবে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলব। আর একটা কথা, সিয়াম তোকে খুব ভালোবাসে, পারলে আমাকে ভুলে ওকে নিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করিস। আমার কথা তোকে ভাবতে হবে না। আব্বু যাকে ঠিক করবে তাকেই বিয়ে করব আমি, হোক সে সিয়াম বা অন্য কেউ। তুই বরং নিতুকে নিয়ে ভাব, ও তোকে খুব বুঝে হয়তো ভালোবাসে। আমার মতো পাগলামি করে না, অবাধ্য নয়। সব সময় তোর কথা মেনে চলে, ওকে নিয়ে ভাবতে পারিস। আমার মতে ওই তোর জন্য পারফেক্ট। আমারও তাই মনে হয়। তুই তো কখনো আমায় বুঝলি না। যদি বুঝতিস তাহলে আমাদের লাইফে এই দিনটা দেখতে হতো না। নিতু অনেক ইন্টেলিজেন্ট মেয়ে, তাছাড়া মমো ড্যাড ও আপই করবে বলে মনে হয় না। তুই দেখিস আমি খুব ভালো থাকব। ভাইয়ার কথাগুলো শুনে বুকফাটা আর্তনাদ বেরিয়ে আসছে আমার। কিন্তু না, আমি কাঁদব না। আমি তিলে তিলে শেষ হয়ে যাব, তবু ওর সামনে নিজেকে এতটা অসহায় প্রুফ করব না। আমি ভালো আছি, ভালো থাকব। ঠোঁট চেপে কান্না আটকে নীরবতা ভেঙ্গে বলে উঠলাম আমি। সারা জীবন শুধু পাগলামিই করে গেলাম, কাউকে বুঝলাম না। এতটুকু শান্তি দিতে পারিনি তোকে। নিজের বাসায় থেকেও কত কষ্ট সহ্য করেছিস আমার জন্য, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলিসনি। আমিও কখনো তোর মনের কথা বুঝার চেষ্টা করিনি। তুই যে এতটা বিরক্ত হয়ে যাচ্ছিস সেটা মাথায় আসেনি আমার। তোর কাছে থাকতে থাকতে কখন যে এতটা দূরে চলে গেছি সেটাও বুঝে উঠতে পারিনি। তবে এখন আর কোনো ভুল করব না। তোকে শান্তি দিয়ে আগামীকাল তোকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি আমি। এতদিন তোকে অনেক জ্বালিয়েছি, অনেক অত্যাচার করেছি, কিন্তু কালকের পর কেউ তোকে জ্বালাবে না, ঝগড়া করবে না, 10টা কথা শোনাবে না। তোর বাড়িতে তুই তোর মতো থাকতে পারবি, কারো জন্য পরাধীনতায় বাঁচতে হবে না। আমি জানি রোজ তুই আমার উপর রেগে এই ডিসিশন নিয়েছিস। জানিস রোজ সকল মানুষের একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমিও তোকে ঘিরে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু তুই তার কিছুই পূরণ করতে পারিসনি। প্রথমে ভাবতাম সব তোর ছেলেমানুষি, আস্তে আস্তে ঠিক বলবি আমায়, কিন্তু না, তুই বুঝিসনি। আমি ভেবেছিলাম এনগেজমেন্টের পর আমাকে বলবি, ভালোবাসবি, কিন্তু না, তার কিছুই হয়নি। আচ্ছা রোজ, তুই বল, তোর কাছ থেকে কেয়ারিং ভালোবাসা আশা করাটা কি ভুল ছিল আমার? না, আমি তা মনে করি না। আমি অনেকবার চেয়েছি, ভেবেছি এবার হয়তো আমাকে উডবি হাজবেন্ডের মর্যাদা দিবি, কিন্তু না দিসনি। তুই এখনো ভাইয়া আর তুইতে আটকে আছিস। জানি সেই ব্যাপারগুলো খুব কষ্ট দিত আমায়, কিন্তু কখনো প্রকাশ করিনি। ভেবেছিলাম তুই নিজে বুঝবি, কিন্তু না, তুই বুঝিসনি, কারণ তুই বুঝার মতো মানুষই নস। তুই শুধু আমাকে জ্বালিয়ে অপমান করে শান্তি পেতে চাস, ভালোবেসে নয়। তাই অনেক ভেবে চিনতে এই ডিসিশন নিয়েছি আমি। আমার কাছে এটাই মনে হচ্ছে তুই আমাকে ভালোবাসিস না, আমার প্রতি এটা তোর সাময়িক আকর্ষণ। আমি জানি আমার কথা শুনতে ভালো লাগছে না তোর, তবুও শুধু একটা কথাই বলবো, আজ যা বুঝতে পারছিস না একদিন ঠিক বুঝবি।
কিন্তু সেদিন কিছুই করার থাকবে না তোর। পারলে আমাকে ক্ষমা করে দিস। এত কিছুর পরও এটা মনে হলো আমি ওকে ভালোবাসি না। শুধুই আমার পাগলামিগুলো চোখে পড়ল, বাট ভালোবাসা সেটা চোখে পড়ল না। কি করে আমাকে কথাটা বলল ও? এই কথাগুলো যে আমাকে কতটা কষ্ট দিচ্ছে তুই কি বুঝতে পারছিস? না বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না। এই কথাগুলো শোনার পর চোখের পানি আটকে রাখতে পারলাম না আমি। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বার কয়েক শুকনো ঢুক গিলে বললাম, না ভাইয়া, রাগ করার কি আছে? আমি কিছু মনে করিনি। তুই তো জানিস আমি এমনই। ক্ষমা তোর নয়, আমার চাওয়ার কথা। অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক জ্বালিয়েছি, কোনোদিন সম্মান দেইনি। যখন যা ইচ্ছা হয়েছে তখন তাই করেছি। তোকে হাসবেন্ডের সম্মান তো দূরে থাক, ভাইয়ের সম্মানও দেইনি। এই সব কিছুর জন্য পারলে আমাকে ক্ষমা করে দিস তুই। আর বাকি রইল ভালোবাসা, সেটা হয়তো তোর কাছে মনে হয় আমি তোকে ভালোবাসি না, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, যতটা তুই আমাকে চাস তার থেকেও বেশি আমি তোকে চাই। আজ হয়তো তুই বুঝতে পারছিস না তোর প্রতি আমার ভালোবাসাটা, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাই তাহলে প্রমাণ করে দেব তোকে তোর থেকেও বেশি ভালোবাসি আমি। আর আমার মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না, দেখে নিস তুই। আমার কথা শুনে মুচকি হাসল ভাইয়া। তুই এখনো সেই জেদি রোজই রয়ে গেলি। আচ্ছা, যা প্রমাণ করে দিস তুই আমাকে আমার থেকেও বেশি ভালোবাসিস। যদি এটা করতে পারিস রোজ, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না, কেউ না। আচ্ছা ভাইয়া, তুই যেই কথাগুলো আমায় বললি সেই কথাগুলো যদি এখন আমি বলি, তুই শুধু আমার প্রতি সাময়িকভাবে আকর্ষিত হয়েছিলিস, কখনো ভালোবাসিসনি, তাহলে? যদি ভালোই বাসতিস তাহলে এই ছোট্ট একটা ভুলের জন্য এভাবে আমায় পর করে দিতে পারতিস না? পারতিস না। আসলে সত্যিটা স্বীকার করো না, এতদিন তুই শুধু আমাকে টিস্যুর মতো ইউজ করেছিস, আর এখন যখন প্রয়োজন শেষ তখন ছুঁড়ে ফেলে দিচ্ছিস। রোজ জজ, শাট আপ। তুই তোর মনগড়া কাহিনী আমার উপর চাপিয়ে দিতে পারিস না। আমি তোকে কতটা চাই সেটা তুই ভালো করেই জানিস। তাই ফালতু কথা বলে আমায় রাগাস না। কথাগুলো গায়ে লাগলো তাই না? আসলে সত্যিটা শুনতে সবারই খারাপ লাগে, কেউ সহ্য করতে পারে না। তোরও সেই অবস্থা হয়েছে। আসলে আমি খুব বোকা, তাই এভাবে ঠকে গেলাম, নয়তো তুই এভাবে ঠকাতে পারতিস না আমায়। আমি তোকে ঠকাইনি রোজ। আজ হয়তো তুই সেটা বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিক বুঝবি। আচ্ছা ছাড়, আমি আগামীকাল সারা জীবনের মতো চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর তুই আমায় মিস করবি না? মিস করার কি আছে? তুই তোর বাড়িতে যাচ্ছিস, সেটা খুশির কথা। তাছাড়া তোর জন্য এতদিন একটুও শান্তিতে থাকতে পারিনি, এমনকি ঘুমাতে পর্যন্ত পারিনি। এখন বিন্দাস খাবো, ঘুমাবো, মমো, কিচ্ছু বলবে না। অহোহ, আমি ভুল, তোর কাছ থেকে এতটা আশা করা ঠিক হয়নি। ভেবেছিলাম প্রত্যেকটা মুহূর্তে মিস করবি আমায়, কিন্তু এখন বুঝলাম তুই আমাকে কেন মিস করবি না। কেন করবি? কে হই আমি তোর? কেউ না। এই বেহায়া মনটাকে না বুঝাতে পারি না, কিছুতেই মানাতে পারি না তুই আমায় ভালোবাসিস না। এতটা পর হয়ে গেছি আমি। আমি না বিশ্বাস করতে পারি না এটা আমার রোদ। কোথাও যেন ওর কথার মধ্যে ও নেই, যেন অন্য কেউ আমার সাথে কথা বলছে বলে মনে হয় আমার মনে মনে। আচ্ছা, এবার তোর প্যানপ্যানানি বন্ধ কর আর ঘুমা। সকালে উঠেই বেরিয়ে পড়তে হবে, নয়তো লেট হয়ে যাবে। হুমম, আজকে একটু সহ্য করে নে না।
এরপর কোনোদিন তো তোর সামনেই আসব না আমি। যেখানেই থাকি না কেন আমি যদি শুনি তাহলে তোর থেকে অনেক দূরে চলে যাব। কিছুতেই তোর সামনে আসব না। ভেরি গুড। তোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমি। তুই আর কখনো আমার সামনে আয় সেটা আমিও চাই না। এখন থেকে তুই তোর মতো চলবি আর আমি আমার মতো। কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করব না। দুজন যেহেতু আলাদা দুইটা মানুষ সেহেতু দুজনের পথও আলাদা হওয়া উচিত বলে মনে করি আমি। এতদিন তো একই সাথে একই পথের পথিক হয়ে চললাম, এবার না হয় আলাদা আলাদাভাবেই জীবনের পথে এগুলাম, ক্ষতি কি তাতে? রোজ তুই কি আমাকে ছাড়া বাঁচতে পারবি? না মানে আগের বার তো ফান করেছিলাম, তবুও সুইসাইড করতে চাইছিলিস, এবারও কি সেরকম ইচ্ছা আছে নাকি? ভাইয়া লাইফটা আমার, তাই ডিসিশনটাও আমার নেওয়ার পূর্ণ অধিকার আছে। সুইসাইড করব কিনা এক্ষুনি বলতে পারছি না, কারণ জীবনটা অনিশ্চিত। এই অনিশ্চিত জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অনেকে একই কাজ করে, তাই আমিও তাই করলে সমস্যা হবে না। বরং অনেকেই শান্তি পাবে এই ভেবে একটা শয়তান হাড় ঝালানো মেয়ে মারা গেছে। কষ্ট এমন একটা জিনিস যা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। জানি না কি হবে, হয়তো কিছু করব, হয়তো না। আর আমি মারা গেলে আম্মু আব্বুর খারাপ লাগবে, কিন্তু তোর তো কিচ্ছু যায় আসবে না, তাই না? আমার মুখ চেপে ধরে ধরা গলা নিয়ে বলে উঠল, ভাইয়া চুপ। একদম চুপ। তোর মুখে যদি আরেকবার মরার কথা শুনি তাহলে এখানেই তোকে খুন করে ফেলব আমি বলেই শক্ত করে জড়িয়ে ধরল আমায়। যদি কখনো সুইসাইড করার কথা মাথায়ও আনিস তাহলে জেনে রাখিস সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। কি করে বললি রে বুচি? আমার কিছু যায় আসবে না। আর কারোর কিচ্ছু হবে কিনা জানি না আমি, কিন্তু আমার যায় আসবে। কাঁদতে কাঁদতে, বুচি কথা দে তুই যতই কষ্ট পাস না কেন কোনোদিনও সুইসাইড করবি না। প্লিজ কথা দে। কেন যাবে আসবে তোর? তুই তো আমাকে চাস না, ভালোবাসিস না, তাহলে কেন এত কথা বলছিস? কিসের কথা পারবো না কোনো কথা দিতে আমি? পারবো না। তুই তো কোনোদিনও আমার কোনো কথা শুনিস নি, আজ অন্তত একটা কথা শোন। প্লিজ ফিরিয়ে দিস না। এটাই তোর কাছে আমার জীবনের শেষ চাওয়া, আর কোনোদিন কিচ্ছু চাইব না তোর কাছে আমি। ভালোবাসি কিনা জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু জানি তুই এই পৃথিবীতে নিঃশ্বাস হোক সেটা অন্য কারোর জন্য। তবুও বেঁচে থাকবি এটাই চাই। এখন তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমার, তুই যা এখান থেকে। শুধু জানি তুই আমায় কথা দিবি ব্যাস। আর মায় একটা রাতে তো ভাইয়া। কথা বল না আমার সাথে। আর কোনোদিন বলবো না তোকে আমার সাথে কথা বলার জন্য, জোরও করব না। শুধু আজকের দিনটাই প্লিজ। আমি জানি ভাইয়া তুই আমায় অনেক ভালোবাসিস, তাহলে কেন এভাবে দূরে সরিয়ে দিচ্ছিস কেন? না আগে তোকে ভালোবাসতাম কিন্তু এখন বাসি না। কথা বলবো যদি আমাকে কথা দিস আমার উপর রাগ করে তুই নিজের কোনো ক্ষতি করবি না তাহলে। বল তোর কোনো ক্ষতি করবি না। ঠিক আছে কথা দিলাম আমি নিজের কোনো ক্ষতি করব না। ভালোই যদি ভাসিস না তাহলে আমার মৃত্যুর কথা শুনে এতটা রিয়্যাক্ট কেন করলি? আমি মরলে তো তোর কিছু হওয়ার নয়, বরং খুশি হওয়ার কথা। আচ্ছা ছাড়, তোর সাথে কথা বলে পারা যাবে না। বুঝে গেছি আমি, তুই আমাকে যেকোনো মূল্যে তোর লাইফ থেকে সরাতে চাইছিস। ঠিক আছে চিন্তা করিস না, আমি সরে যাব। আমি যাওয়ার আগে তোকে কিছু কথা বলতে চাই, তুই কথা দে সেগুলো রাখবি। কি কথা বল, আমি চেষ্টা করব। উহুম। চেষ্টা নয়, তোকে এগুলো করতেই হবে। আমাদের বিয়ে নিয়ে আঙ্কেল তোর উপর বেশ রেগে আছেন।
উনার রাগ ভাঙ্গা শুনি, যা বলেন তাই করিস। আঙ্কেল আর ফুপ্পির খেয়াল রাখিস। কখনো কোনো কষ্ট পেতে দিস না, আমার জন্য উনাদের মন খারাপ হবে জানি আমি। কিন্তু সেই মন খারাপ লাগাগুলোকে তুই ভালো লাগায় পরিণত করবি, আর হ্যাঁ, আঙ্কেলের সাথে সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবি। আর শেষ কথা, নিজের খেয়াল রাখবি। খাওয়া দাওয়া ঠিকমতো করবি, কলেজ যাবি। নেশা জাতীয় কিচ্ছু খাবি না, এমনকি সিগারেটও নয়। যত তাড়াতাড়ি সম্ভব নিতু আপুর সাথে বিয়েটা সেরে নিবি কেমন? ওর বিয়ের কথাটা বলতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারলাম না আমি। অঝোর ধারায় পানি পড়ছে আমার চোখ থেকে, গলাটা ধরে আসছে বারবার। তবুও বলতে হচ্ছে, কারণ সময় নেই আমার। এটাই যে শেষ, আর কখনো ভাইয়ার সামনে আসা হবে না। তাই যা বলার আজকেই বলতে হবে। কি হলো, রাখবি তো? আমার কথাগুলো শেষ হতে না হতেই আমাকে ঝাপটে ধরল ভাইয়া। ভাইয়াও কাঁদছে, তবে কেন আমায় দূরে সরাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। চুপ কর বুচি, আর শুনতে পারছি না। সহ্য হচ্ছে না আমার। যাই হোক, আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে চেষ্টা করব আমি। তবে কতটুকু পারবো জানি না। চেষ্টা নয়, পারতেই হবে তোকে। আচ্ছা ছাড়, ভোর হয়ে যাচ্ছে, এবার গিয়ে ঘুমা, নইলে সকালে উঠতে পারবি না। না, বিছানায় ঘুমাবো না। তোর কোলে মাথা রেখে ঘুমাবো, প্লিজ না করিস না। শেষবারের মতো ঘুমাতে দে প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে ছাদে গিয়ে বসল ভাইয়া। ভাইয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আমি। চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ভাইয়া। তোর কোলে মাথা রেখে যদি মরতে পারতাম তাহলে কতটা শান্তি পেতাম বলে বুঝাতে পারবো না আমি। কিন্তু ভাগ্য চায় না আমরা এক হই। এটাই যে নিয়তি ছিল, দুজন দুই দিকে থাকব। তবে ভাইয়ার আমাকে দূরে সরানোটা কিছুতেই মানতে পারছি না। এর পেছনে ডেফিনিটলি কোনো কারণ আছে, আর তা খুঁজে বের করতে হবে আমায়। সকালের মিষ্টি রোদের ঝলক পেয়ে জেগে উঠলাম আমি। এক চোখে তীব্র ঘুম, আর অন্য চোখ জেগে উঠার লড়াইয়ে আছে। জেগে উঠা চোখের সাথে না পেরে বিরক্তি নিয়ে বিছানায় বসলাম আমি। এই কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আমি আজ চলে যাব বাড়িতে। স্মৃতিগুলো হঠাৎ করে জানান দিল বদলে গেছে আমার পৃথিবী। আজকেই সবাইকে ছেড়ে চলে যাচ্ছি আমি। পরক্ষণে আবারও মনে হলো গতকাল রাতের কথা। আরে, আমি তো ছাদে ভাইয়ার কোলে শুয়েছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? হয়তো ভাইয়াই দিয়ে গেছে। হয়তো, কেন বলছি এটাই সত্যি, ও ছাড়া আমায় আর কেউ এখানে দিয়ে যাবে না। ফ্রেশ হয়ে নিজের সকল জিনিসপত্র গুছিয়ে বাইরে বের হলাম আমি। লাবিব ভাইয়া আসতে মানা করে দিয়েছি, উনাকে কষ্ট দিয়ে লাভ নেই, ভাইয়া এসে নিয়ে যাবে আমায়। রোদ ভাইয়া এখনো ঘুম থেকে উঠেনি। কাপা কাপা পায়ে ওর রুমে গেলাম আমি। গুটিসুটি মেরে চুপচাপ ঘুমিয়ে আছে। ওর কাছে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে আমি। কখনো ভাবিনি তোকে ছেড়ে অনেক দূরে যেতে হবে আমায়। অবশ্য আমার ভাবনার উপর ভিউই করে কারো জীবন চলে না। যা ভাবি সবসময় তার উল্টোটাই ঘটে আমার সাথে। ঘুমন্ত রোদ আমায় আকর্ষণ করে চলছে বারবার। খুব ইচ্ছে করছে ছুঁয়ে দিই ওকে আমি। কিন্তু কোথাও একটা আটকে যাচ্ছি। নিজের ভিতরে জেগে ওঠা ইচ্ছাটাকে দমিয়ে রাখতে না পেরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম আমি। এটাই তোকে আমার লাস্ট স্পর্শ। কিছুদিনের মধ্যেই অন্য কারোর হয়ে যাবি তুই, তখন তোর উপর কোনো অধিকার থাকবে না আমার। ঘড়ির কাঁটার টুংঠাং শব্দে ঘোর কাটল আমার। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় নেই, যেতে হবে তোকে।
ভাইয়ার কাছ থেকে উঠে পেছনে ফিরতেই কোনো কিছুর সাথে বাধা পড়ে ভাইয়ার উপরে পড়ে গেলাম আমি। আহহ মাগো, তোমার বৌমা মেরে ফেলল। কথাটা বলেই চুপ হয়ে গেল ভাইয়া। হয়তো মনে পড়ে গেছে বৌমা নই আমি, তাই চুপ হয়ে গেছে। কি রে বুচি, সারারাত ঘুমাতে দিলি না, আর এখন সকালেও আমার এত সুন্দর ঘুমটা ভাঙ্গিয়ে দিলি। উফ, আমাকে না জ্বালালে শান্তি লাগে না তোর, তাই না? আজকেই তো শেষ। তাহলে এত বিরক্ত হচ্ছিস কেন? একটু অ্যাডজাস্ট করে নে না। আর তো তুই চাইলেও তোকে জ্বালাতে আসব না। তাছাড়া আমি ইচ্ছে করে কিছু করিও না, এমনি কিছু একটার সাথে পা আটকে পড়ে গেছি। উঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না আমি। ভাইয়া আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল আমায়। আমার কথাগুলো যেন কান অবধি পৌঁছালই না ওর। কেমন ঘোরের মধ্যে নেশা ভরা চোখে তাকিয়ে আছে ভাইয়া। আমার এলোমেলো চুলগুলোকে কানের নিচে গুজে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল ভাইয়া। কি হলো, আমাকে ছাড় ভাইয়া আসছে, আমি বাড়ি যাব। চোখ বন্ধ করেই বলে উঠল, আমি ওকে মানা করে দিয়েছি ভাইয়া আসবে না। ভাইয়া আসবে না কথাটা শুনেই মনের মধ্যে লাড্ডু ফুলে উঠল আমার। তবে কি ভাইয়া ওর কাছ থেকে কোথাও যেতে দেবে না আমায়? তাহলে আমি কি করে যাব? আমাকে চোখে পড়ে না তোর? এতদিন কার সাথে যাতায়াত করেছিস? যে এতদিন দায়িত্ব নিয়ে এদিক ওদিক নিয়ে গেছে সেই বাসায় পৌঁছে দেবে? অহহ, অতিরিক্ত কিছু আশা করাই ঠিক হয়নি আমার। আমি ভাবলাম কি আর হলো কি বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। আচ্ছা ছাড়, আমি যাব। কিছুক্ষণ চোখ বুজে চোখ খুলে তাকিয়ে আমার কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল ভাইয়া। কি হচ্ছেটা কি? আমাকে চায় না আবার আমাকেই আদর করে? পাগল টাগল হয়ে গেল নাকি? ড্রয়িং রুমে মুখ ভার করে বসে আছেন আঙ্কেল আর ফুপ্পি। তাদের সামনে বসে আছেন নিতু আপু। উনার ব্যাগপত্র গুছানো। আপুও কোথাও যাচ্ছে নাকি? নিজের মনকে শক্ত করে হাসি মুখে বলে উঠলাম, আমি আপু কোথাও যাচ্ছ নাকি? রোজ আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। রোদ ভাইয়া আমাকে তোর সাথে পাঠিয়ে দিচ্ছে। অহহ, এটা কি হলো? ওর উডবি ওয়াইফকে আমার সাথে পাঠাচ্ছে কেন? যাই হোক, এসব ভেবে কাজ নেই আমার। তার চেয়ে বিদায় নিয়ে নেই। আঙ্কেলের পাশে বসে উনার দুহাত ধরে বলে উঠলাম, আঙ্কেল আমাকে যদি নিজের মেয়ে মনে করে থাকেন তাহলে আশা করি আমার কথাগুলো রাখবেন আপনি। যদি কথা দেন রাখবেন তাকে বলবো, নইলে বলবো না। কি কথা মা? আমরা কখনো তোমাকে নিজের মেয়ে ছাড়া আর কিচ্ছু ভাবিনি। তুমি যা বলবে তাই রাখবো, নিঃসংকোচে বলতে পারো। ফুপ্পি তোমাকেও বলছি ভাইয়ার সাথে কোনো রাগারাগি করবে না। আমাকে নিয়ে কোনো কথাই বলবে না। ও যেখানে যাকে বিয়ে করতে চায় তাকেই মেনে নিও তোমরা। আর প্লিজ আঙ্কেল ভাইয়ার উপর রাগ করে থেকো না, আগের মতো দুই বন্ধু হয়ে থেকো। আমার কথাগুলোর যেন কোনো নড়চড় না হয়। হলে কিন্তু আমি মরে যাব, কারণ আমাকে তোমরা কথা দিয়েছ মনে রেখো। রোজ তুমি সবার কথা ভাবো অথচ আমরাই তোমার কথা ভাবতে পারলাম না। তোমাকে দেওয়া কথা। প্লিজ আঙ্কেল এসব কথা মনে রাখবেন না। আমি যখন মেনে নিয়েছি তাহলে তোমরা কেন পারবে না? প্লিজ মেনে নাও। গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছি আমি। ভাইয়া আমাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছি। ভাইয়া বারবার আমাকে আর চোখে দেখছে তো আবার ড্রাইভিং করছে। আমি মাঝে মধ্যে ভাইয়াকে দেখছি তো চোখ সরিয়ে নিচ্ছি। হাতের লোমগুলো কেমন দাঁড়িয়ে আছে।
ওই সুদর্শন হাতে ড্রাইভ করে চলেছে অবিরত। কেমন অন্যরকম আজ লাগছে ওকে, ইচ্ছে করছে হাতে হাত ধরে বসে থাকি, কিন্তু পসিবল নয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে বসে রইলাম আমি। হঠাৎ ভাইয়ার কথা কানে আসতেই চোখ খুলে তাকালাম। কি হয়েছে, এত চুপচাপ কেন? শালা কুমিরের বাচ্চা, এত কিছু ঘটিয়ে এখন জিজ্ঞেস করছিস কি হয়েছে? কই কিছু না তো। কিছু না হলে তোকে এতটা ডিস্টার্ব দেখাচ্ছে কেন? কি এত ভাবছিস? বললাম তো কিছু না। তাহলে এত প্রশ্ন করছিস কেন? চুপচাপ ড্রাইভ করতে না পারলে আমাকে বল, আমি নেমে একা একাই চলে যাচ্ছি। তোর বকবকানি আর ভালো লাগছে না আমার। বাবা এত রাগ, এত রাগ করিস না বুচি, এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা তুই একটু বস, আমি 2 মিনিটে আসছি। এখন কোথায় যাবি তুই? দরকার আছে। শুধু গাড়ি থেকে নামিস না, আমার কথাটা শুনিস কেমন? ওকে যা, তাড়াতাড়ি আসিস। যত দ্রুত সম্ভব আমি বাড়ি যেতে চাই। আচ্ছা বাবা, 2 মিনিটেই আসছি। ভাইয়াকে বিদায় দিয়ে আবারও গাড়িতে হেলান দিয়ে চোখ বুজে বসে আছি আমি। মাথাটা ঝিমঝিম করছে, কিচ্ছু ভালো লাগছে না আমার। হয়তো এত কান্নাকাটির ফল এটা। কি আজব নিয়তি আমার। যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, আজ সেই সারা জীবনের জন্য একা ফেলে চলে যাচ্ছে। উফ, যা অঘটন, সব কি আমার লাইফকে ঘিরেই হতে হয়? এই প্রবলেমগুলো কি আর কাউকে পায় না? শুধু খুঁজে খুঁজে আমাকেই পায়। উফ, অসহ্য। তুরির আওয়াজে ধ্যান ভেঙ্গে চোখ খুলে তাকাই আমি। সামনে ভাইয়া একটু ঝুঁকে বসে আছে আমার সামনে। কিরে, কি হলো? সেই কতক্ষণ ধরে তোকে ডাকছি কিন্তু কোনো হুঁশই নেই, কি হয়েছে? না কিছু না, আসলে চোখটা লেগে গেছিল তাই শুনতে পাইনি। আচ্ছা যাই হোক, এই নে তোর আইসক্রিম, খেয়ে নে। আইসক্রিমকে চোখের সামনে দেখে বড় লোভ জাগছে আমার, কিন্তু মন বলছে খাস না, রোজ এই কুমির ছানার দেওয়া কিচ্ছু খাস না তুই। যে তোরই হলো না সে কেন তোকে খাওয়াবে? যদি সারা জীবন খাওয়ানোর দায়িত্ব নিত তাহলে প্রবলেম ছিল না, কিন্তু সারা জীবনের দায়িত্ব নিল না, তাহলে কেন একদিন খাবো? খাবো না আমি। কি হলো, নিচ্ছিস না কেন? ড্যাবড্যাব করে তাকিয়ে কি দেখছিস? আমি খাবো না। তুই খা আর আপুকেও দে। আমার আইসক্রিম ভালো লাগে না। আমার কথায় হু হা করে হেসে উঠল ভাইয়া। কি বলছিস, তুই আইসক্রিম খাস না? এটাও শোনার বাকি ছিল। আমি সবার জন্য এনেছি, আগে তোরটা নে, পরে আমরা আমাদেরগুলো খেয়ে নেব। আমারগুলোও তোমরা খেয়ে নাও। আমি খাবো না। আমার কথা শুনে আবারও হেসে উঠল ভাইয়া। সিরিয়াসলি তুই খাবি না? না ভাইয়া, আর তো কোনোদিন জোর করব না, জোর করার অধিকারও থাকবে না। আজকে শেষবারের মতো বলছি, প্লিজ খেয়ে নে। তোর ওই মন ভোলানো কথায় খুব ইচ্ছে করছে সবকিছু ভুলে যেতে, তোর কথা রাখতে, কিন্তু না রে ভাইয়া, আমি আর তোর কথা ভাবব না। আমার যা ইচ্ছা তাই করব না, কোনো কথা শুনব না আমি। বললাম তো খাবো না, তাহলে কেন শুধু শুধু জোর করছিস? সরা তোর আইসক্রিম বলে হাত থেকে আইসক্রিম নিয়ে বাইরে ফেলে দিলাম আমি। ভাইয়া চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে। দুহাত দিয়ে শক্ত করে গাল চেপে ধরে বলে উঠল, তোর এত তেজ, এত জেদ, সাহস হয় কি করে আমার আনা আইসক্রিম বাইরে ফেলার? এতক্ষণ ভালোভাবে বললাম, শুনলি না? এখন দেখ রোদ জোর করে কি কি করতে পারে, বলে হাতে থাকা অন্য আইসক্রিমটা আমার মুখে 1 চামচ পুরে দিল। খা বলছি, নইলে আজ তোর রক্ষা নেই। এমনভাবে গাল চেপে ধরেছে মনে হচ্ছে এক্ষুনি গাল ফেটে চৌচির হয়ে যাবে আমার।
ব্যথায় কুকিয়ে উঠছি কিন্তু সেদিকে কোনো হুঁশই নেই ওর। কোনো উপায় না পেয়ে চোখের পানি বিসর্জন দিতে দিতে খেয়ে নিলাম আমি। খাওয়া শেষ হতেই ছেড়ে দিল আমায়। রাগে ঘৃণায় আর ওর দিকে তাকাতে ইচ্ছা করছে না আমার। কি হিংস্র জানোয়ার যা এতদিন অজানা ছিল আমার। এই তো গুড গার্ল, এভাবে কথা শুনলেই তো হতো, এত জোরাজোরির প্রয়োজন পড়ত না। নিতু আপুকে আইসক্রিম দিয়ে আমার খাওয়া আইসক্রিম খেয়ে আবার গাড়ি স্টার্ট দিল ভাইয়া। বাসার সামনে এসে থেমে গেল গাড়ি। পৌঁছে গেছি আপন দুয়ারে। কিন্তু আজকে নিজ বাড়িতে এসেও ভালো লাগছে না আমার। গাড়ি থেকে নেমেই নিতু আপু ওর ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাওয়ার জন্য হাঁটছি কিন্তু পাগুলো যেন যেতেই চাচ্ছে না, আটকে যাচ্ছে বারবার। ভাইয়া এখান থেকেই চলে যাবে বলে মনস্থির করেছে, ভিতরে যাবে না। আমিও আগ বাড়িয়ে যেতে বলিনি ওকে, কারণ ভিতরে গেলেই যে কেউ দু চারটা কথা শোনাবে, যা এই মুহূর্তে চাইছি না আমি। নিতু আপু অনেকবার বলেছে কিন্তু শুনেনি ও। ঠোঁট চেপে চোখের পানি আটকে সামনের দিকে এগুচ্ছি আমি, হঠাৎ করুণ কণ্ঠে ভাইয়ার ডাক শুনে থমকে দাঁড়ালাম আমি। এই কণ্ঠটা শোনার জন্যই বুঝি অপেক্ষা করছি আমি। রোজ একটু শুনবি? ভাইয়ার ডাক শুনে পেছনে ফিরে তাকালাম আমি। মুখে কোনো হাসি নেই, মলিন মুখে দাঁড়িয়ে আছে আমার পানে চেয়ে। ওর চোখের দিকে তাকিয়ে ওর মনের কথাগুলো বোঝার চেষ্টা করছি আমি। কিন্তু মন আর মুখের কথার মধ্যে কোনো সাদৃশ্য খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, আমি কি বলবি তাড়াতাড়ি বল, আমি ভিতরে যাব, তোর কথা শোনার জন্য অনন্তকাল দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। আমার কথায় খানিকটা হাসল ভাইয়া। না কিছু না, তুই যা। আজব ছেলে তুই। বলে আবারও হাঁটছি আমি, আবারও সেই একই কথা ভেসে আসলো আমার কানে। পেছনে ফিরে তাকাতেই দেখি রোদ ভাইয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে নিজের সাথে মিশিয়ে নিল ও। গাড়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই কাঁদছে ও। ইচ্ছা করছে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দূরে সরিয়ে দেই, কিন্তু মন বলছে না, থাক, এই তো শেষ মুহূর্ত। একটু পর নিজের মনকে শক্ত করে নিজের সর্বোচ্চ শক্তি ব্যয় করে সজোরে ধাক্কা দিলাম আমি। আচমকা এমন ধাক্কার তাল সামলাতে না পেরে আমার থেকে কিছুটা দূরে ছিটকে পড়ল ভাইয়া। তোর লজ্জা করে না নির্লজ্জ বেহায়া আমাকে এভাবে জড়িয়ে ধরতে? আমি তোর মামাতো বোন হই, বোন বিয়ে করা বউ নয়। আমাকে যখন তখন জড়িয়ে ধরিস না। এতে পাবলিক 10টা কথা বলবে। অবশ্য এতে তোর কিছু না, কারণ যা বদনাম হওয়ার তো আমার হবে। তুই ছেলে বলে সমাজ তোকে ছেড়ে দেবে, কিন্তু আমাকে নয়। আজকের পর আর কোনোদিন যদি আমার সাথে অসভ্যতা দেখাস তাহলে। তুই এতটা পাল্টে গেলি রোজ। যেই তোকে এতদিন বুকে আগলে রেখেছিলাম আমি, আজ সেই তুই আমাকে এই সামান্য বিষয় নিয়ে এভাবে অপমান করছিস। ছি রোজ, কখনো ভাবিনি তুই আমার সম্পর্কে এমন কিছু বলতে পারিস। হ্যাঁ ভুল করেছি, ভেবেছিলাম তোকে লাস্ট বাবের মতো ছুঁয়ে যাব, তোর স্পর্শ নিয়ে একটা দিন কাটাবো, কিন্তু তুই এই সিম্পল বিষয়টাকে এত জটিল করবি ভাবতে পারিনি আমি। যা সর, এত আদিক্ষেতা দেখাতে হবে না। নিজের জীবন থেকে আমাকে সরিয়ে এখন ফালতু মায়া দেখাতে এসেছিস। চাই না তোর দয়া, চাই না আমি। আমি কি ভেবেছিলাম আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবি তুই? মানুষ পাল্টায় ভাইয়া, আমিও আজ থেকে পাল্টে গেলাম। আগে রোদের জন্য এই মনে অনেক ভালোবাসা পুষে রেখেছিলাম, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে মুছে ফেললাম আমি। মনের কোণের ভালোবাসাগুলোকে ঘৃণায় পরিণত করলাম আমি। আগে যতটা রোদ পাগলি রোদের ভালোবাসা পাওয়ার জন্য পাগল ছিলাম, আজকের পর তার চেয়ে 10 গুণ বেশি ঘৃণা করব তোকে।
ভালোবাসাগুলো যখন ঘৃণায় পরিণত হয় তখন কতটা বিষাক্ত আকার ধারণ করে জানিস তো? জানি। আমাদের পিচ্চি রোজ এসব ছাড়া আর কী বা বলতে পারে। আমি জানি এর থেকে বেশি ভাবা সম্ভব নয় তোর। তোর ভাবনাগুলো যে এখনো বড় হয়নি, এইটুকুন সীমার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। যেদিন তুই বড় হবি, তোর ভাবনাগুলো বড় হবে, সেদিন বুঝবি কেন এসব করেছি আমি। ওহহ, এখনো আমাকে পিচ্চি বলে খোটা দেশ তুই, তাই না? তাহলে জেনে রাখো, আজ যেই বয়সের জন্য আমাকে ফেলে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধবি ভাবছিস, একদিন তোদের থেকেও বড় হয়ে প্রমাণ করে দেব আমি কতটা বড় বুঝদার মেয়ে আমি। এতদিন এই পিচ্চি রোজকে দেখেছি, সেবার অ্যাডাল্ট রোজকে দেখবি তুই। অ্যাডাল্টের মতো কাজ করে জাস্ট চমকে দেব তোকে আমি। সেই দিন পারবি তো আমার বড় হওয়াকে মেনে নিতে? এত বড় বড় লেকচার দিস না। শোন, আর কোনোদিন আমার সামনে আসবি না। এমনকি যদি শুনিস আমি মারা গেছি তবুও না। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। বলে সানগ্লাস ঠিক করতে করতে চলে গেল। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি, কি থেকে কি হয়ে গেল। একটা ঝড়, ব্যাস লণ্ডভণ্ড আমার জীবন। সকালের আলো চোখে পড়তেই চোখ খুলে তাকালাম আমি। আড়মোড়া দিয়ে বিছানায় উঠে বসলাম। আজ 1 মাস হয়ে গেল ভাইয়ার সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমার। শুধু আমার বললে অবশ্য ভুল হবে, ও বাড়ির সাথে এ বাড়ির কারোর কোনো কন্ট্যাক্ট নেই। এই 1 মাসে পাল্টে গেছে অনেক কিছু। প্রথম প্রথম ভাইয়াকে ভুলতে কষ্ট হলেও এখন ভুলে থাকতে শিখে গেছি। এখন কারোর উপর ডিপেন্ড করতে হয় না, নিজের কাজ নিজেই করতে পারি। সেদিন ওর মুখোমুখি হয়নি আমি। ভাইয়া কখনো আসেনি সামনে আমার। যাকে না দেখে 1 সেকেন্ডও থাকতে পারতাম না, এখন তাকে ছাড়া 1 মাস আছি। কিন্তু কখনো দেখার ইচ্ছে হয়নি আমার। আজ আমি রিজু ভাইয়া, লাবিব ভাইয়া আর লাবু কক্সবাজার যাচ্ছি। মূলত এই ডিপ্রেশন থেকে আমাকে বের করার জন্যই ওখানে যাওয়া ওদের। ড্রয়িং রুমে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে আব্বু। কফি হাতে আব্বুর পাশে বসল আম্মু। লাবিব ভাইয়া আর লাবুও বসে আছে আব্বুর পাশে। কফি খেতে খেতে বলে উঠল আব্বু, সবাই তো মোটামুটি রেডি, তা আমার রোজ কোথায়? এই যে আমি এখানে, বলে আব্বুর পাশে বসলাম আমি। তখনই খুব পরিচিত কারো গলা পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। এতদিন পর সেই চিরচেনা মানুষটা আমার সামনে। যেন নিজের চোখকেও বিশ্বাসই করতে পারছি না আমি। সামনে থাকা মানুষটাকে দেখে মনটা নেচে উঠল আমার। এ যেন অন্যরকম খুশি চারদিক থেকে ঘিরে ধরেছে আমায়। মুখে ফুটে উঠল হাসির রেখা, অস্ফুট স্বরে বলে উঠলাম আমি, ফুপ্পি তুমি। বলেই এক দৌড়ে জড়িয়ে ধরলাম উনাকে। তুমি এতদিন পর আমাদের বাড়িতে ইসস, ভাবতেই পারছি না। কেমন আছো বলো? এই তো কোনো রকমে আছি রে মা। তুই কেমন আছিস বল? আমি তো দিব্যি আছি। এই দেখ, খাচ্ছি, ঘুরছি, নাচছি, বেশ আছি। ভাইয়া ভাবি তোমরা কেমন আছো? আরে লাবিব, তুমিও দেখছি আছো, ভালোই হলো, একসাথে সবার সাথে দেখা হয়ে গেল। মামুনি, আমরা ভালো আছি। তুমি দাঁড়িয়ে কেন বসো না? আব্বু প্লাস আম্মুস আমরাও ভালো আছি। আরে বাবা, এত নাচানাচি না করে ওকে বসতে দে নাকি। না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে সরি সরি। বসো ফুপ্পি। আঙ্কেল, জরিনা, সবাই কেমন আছেন ফুপ্পি? সবাই আছে মোটামুটি ভালো। সবার কথা জানতে চাইলি, কিন্তু রোদের কথা জিজ্ঞেস করলি না রোজ। ফুপ্পি তুমি বসো না।
এসব পরেও জানতে পারবো, আগে বসো তো। আজ আমি বসতে আসিনি রোজ, তোর কাছে একটা কাজে এসেছি। কাজ? প্রশ্নবিদ্ধ চোখে কি কাজ ফুপ্পি? তুই তো রোদের কথা জিজ্ঞেস করলি না, তবুও বলছি চল না রোদের কাছে। প্লিজ ফুপ্পি, তুমি রোদ ভাইয়াকে নিয়ে আমাকে কিছু বলো না। কারণটা তোমার অজানা নয়। যার কাছে থাকতে চেয়েছিলাম সেই থাকতে দেয়নি। এখন তুমি বলছো আবার সেই লোকটার কাছে ফিরে যেতে, যার কাছে আমার কোনো মূল্যই ছিল না। অনেক ছোট করেছি নিজেকে, কিন্তু আর নয়। দেখ, তুমি আমায় অনেকটা পাল্টে গেছি, রোদ ভাইয়াকে ভুলতে পেরেছি, ওকে ছাড়া থাকতে শিখে গেছি। এখন আর আমার জীবনে ওই রোদ নামের কালো ছায়া চাই না। প্লিজ তুমি ওর ব্যাপারে কিছু বলো না আমায়। আব্বু আয়েশা রোজ ঠিকই বলেছে, আমিও চাই না আমার মেয়েটা নতুন করে কোনো কষ্ট পাক। অনেক কষ্টে সবকিছু মেনে স্বাভাবিক জীবনের দিকে পা বাড়াচ্ছে, এখন আর কোনো অঘটন ঘটুক চাইছি না। এমন অন্যায় আবদার তুই করতে পারিস আমি ভাবতেও পারছি না। এসেছিস ভালো কথা, বসো গল্প কর, চা নাস্তা, কিন্তু রোদ সম্পর্কে কিছু বলিস না। ভাইয়া, তোমরা আমার কথাটা তো ভালো করে শুনো আগে, তারপর কথা বলো। আমি কোনো অন্যায় আবদার করছি না। আগে আমাকে বলতে দাও, তারপরে তোমরা যা ডিসিশন নেবে তাই মেনে নেব আমি। হ্যাঁ, রোদ তোর সাথে যা করেছে ঠিক করেনি, কিন্তু এত কিছু কেন করলো একবারও ভেবে দেখেছিস? না ভাবিস নি, সবাই শুধু ছেলেটাকে ভুলই বুঝে গেছি, কখনো ওর মনের ভিতরের চাপা কষ্টটা কিছুই কেউ উপলব্ধি করতে পারেনি। শুধু ভেবেছি আমার ছেলে হয়ে ও রোজকে ঠকালো, সেই দোষে ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি আমি। তোকে কি বলবো রোজ, আমি মা হয়েও আমার ছেলের উপর বিশ্বাস রাখতে পারিনি। রোজ, আমরা না হয় রোদকে ভালো করে চিনতে পারিনি, কিন্তু তুই তো ওকে সব থেকে বেশি বুঝতিস, তাহলে তুই কি করে শেষ পর্যন্ত ওকে বুঝলি না? কেন বুঝতে পারলি না? রোদ যা করছে, যা বলছে, তার একটা কথাও সত্যি নয়, মনের নয়, সব মুখের কথা। কেন রোজ, কেন? ফুপ্পি, তুমি কি বলতে চাইছো কিছুই বুঝতে পারছি না আমি। এখন তুমিও নিজের ছেলের দোষ ঢাকতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। তোমার কাছ থেকে এটা আশা করিনি ফুপ্পি আমি। তুই এখনো আমার কথাটা শুনিসনি রোজ। শুনলে বুঝতে পারতিস আমি কি বলতে চাইছি। তুই একটাবারের জন্য জানতে চাইলি না রোদ কেমন আছে? এটা জেনে আমি কি করব ফুপ্পি? আমি জানি ও খারাপ নেই, কারণ এতদিন আমি ওকে অনেক জ্বালিয়েছি পুড়িয়েছি, কিন্তু এখন তো সেরকম কেউ নেই, তাহলে খারাপ থাকারও কোনো স্কোপ নেই। ও ভালো আছে, খুব ভালো আছে। ভুল জানিস তুই, ও ভালো নেই। রোজকে ছাড়া রোদ ভালো থাকতে পারে না। রোদ ভালো নেই। আমার রোদ হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর প্রতীক্ষায় আছে। ফুপ্পির বলা কথাটা বারবারই খাচ্ছে আমার কানে। কি বলল ফুপ্পি? হসপিটালের বেডে মৃত্যুর প্রতীক্ষায় মানে? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার। যাকে এত ভালোবাসতাম সেই কিনা আজ মৃত্যু পথযাত্রী। সবার মুখে কেউ যেন স্টাপলার করে দিয়েছে। কারো মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। চোখে মুখে হাজারো প্রশ্ন নিয়ে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে সবাই। আমার মাথাটা কেমন ভো ভো করছে, ইচ্ছে করছে এই মুহূর্তে মাথাটা ফাটিয়ে দিই। সকলের মাঝে বিরাজমান শুনশান নীরবতা। সেই নীরবতা ভাঙ্গার সাহস এই মুহূর্তে কারো আছে বলে মনে হচ্ছে না আমার। আমিও অবুঝ বাচ্চার মতো তাকিয়ে আছি ফুপ্পির পানে। সকলের মাঝখান থেকে নীরবতা ভেঙ্গে সাহস করে হঠাৎ লাবিব ভাইয়া বলে উঠলেন, কি সব বলছো মামুনি? কি হয়েছে রোদের? আর হসপিটাল মানে কি আজেবাজে কথা বলছো? আমি কোনো আজেবাজে কথা বলছি না লাবিব।
আমার রোদ বোধ হয় আর বাঁচবে না বলেই আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠল ফুপ্পি। আব্বু সায়সা কি সব আবোল তাবোল বকছিস? অসুস্থ হলেই কি কেউ মরে যায় নাকি? রোদের কিচ্ছু হবে না। তুই একটু শান্ত হ আর রোদের কি হয়েছে খুলে বল। যার একমাত্র ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে কি করে শান্ত হবে ভাইয়া? আমার সেই হাসোজ্জ্বল চঞ্চল ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছে। ওর 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে সেখানে যদি নতুন কিডনি স্থাপন করা হয় তাহলে রোদ বাঁচবে নইলে নয়। ওহো মাই গড, এটা তুই কি বলছিস? রোদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, অথচ এতদিন এই খবরটা আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি তুই? আমরা যতই রোদের উপর রেগে থাকি না কেন কখনো খারাপ চাইনি। কবে জানতে পেরেছিস এসব? আমিও কি জানতাম ভাইয়া? আমি তো মায় 1 সপ্তাহ আগে জেনেছি। 1 সপ্তাহ মানে? এত বড় একটা রোগ শরীরে বাসা বেঁধেছিল আর এতদিন কিচ্ছু টের পায়নি রোদ? টের পেয়েছিল ভাইয়া, কিন্তু কাউকে কিছু বলেনি। রোদকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন তা জানি আমি। রোদ কেন রোজকে হঠাৎ করে ছোট্ট একটা ভুলের জন্য এত দূরে সরিয়ে দিল? এই প্রশ্নটা আমারও ছিল, কিন্তু কিছুতেই কিছু মিলাতে পারছিলাম না। রোজ চলে আসার পর থেকে এক মুহূর্তের জন্য শান্তি পায়নি। এই একটা মাস কতটা কষ্টে কাটিয়েছে একমায় আমি জানি। সারাদিন চলে যেত, বাসায় ফিরত না। সকালে মনে হলে নাস্তা করত, নইলে খালি পেটেই বেরিয়ে যেত, কারো কোনো কথা শুনত না। এভাবে কিছুদিন গেল। এর মধ্যেই মাঝে মধ্যে জ্বর আসতো ওর, কিন্তু কাউকে কিছু বলতো না। একদিন আমি গায়ে হাত দিয়ে দেখি শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ডক্টর ডেকে আনি, উনি কিছু ঔষধ সাজেস্ট করেন, তারপর আবার ভালো হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। ছেলেটাকে নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। আবার রোজের সাথে কন্ট্যাক্ট করব বললেই বলতো আমরা যদি ওর ব্যাপারে কাউকে কিছু বলি তাহলে ওর মরা মুখ দেখব, তাই যোগাযোগ করিনি। 1 সপ্তাহ আগে তলপেটে অসহ্য ব্যথা নিয়ে নাহিদের সাহায্যে বাসায় আসে ও, কিন্তু কিছুতেই ব্যথাটা কমছিল না, তাই জোর করে নাহিদের সাহায্যে হসপিটালে নিয়ে যাই। সেখানে গিয়ে অনেকগুলো টেস্ট করতে হবে বলে ডক্টর জানায়। তারপর সেগুলোর রিপোর্ট দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে আমাদের। ডক্টরের কথা অনুযায়ী যত দ্রুত সম্ভব সার্জারি করে নতুন কিডনি স্থাপন করতে হবে, কিন্তু কোথাও ডোনার খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ ওর নেগেটিভ গ্রুপের প্রয়োজন ছিল। সবাই জানো এটা খুব রেয়ার একটি গ্রুপ। আর এজন্য এতদিন রোদ চেষ্টা করছিল কিন্তু কোথাও পায়নি, তাই বাধ্য হয়ে রোজকে ওর জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ভেবেছিল ওর হঠাৎ চলে যাওয়াটা হয়তো রোজ মেনে নিতে পারবে না, কিন্তু রোদের কাছ থেকে পাওয়া আঘাতগুলো ভুলে ঠিক নিজেকে স্ট্রং বানাতে পারবে, আর বর্তমানে সেটাই হয়েছে। রোজ অনেক অনেক স্ট্রং, রোদকে ছাড়া একা একা বাঁচতে শিখে গেছে। এখন কষ্টগুলো আড়াল করতে শিখে গেছে। আমার রোদ তোকে ঠকায়নি রোজ, তোর ভালোর জন্যই তোকে দূরে সরিয়ে দিয়েছে। মামুনি কি বলছো? এতদিন রোদ আমাদের ধোঁয়াশায় রেখেছিল? এ হতে পারে না। রোজকে ছাড়া রোদ কোথায়ও যেতে পারে না। মামুনি, ডোনার এখনো পাওয়া যায়নি? না, রাবি পাওয়া গেছে। পরশু একজন ডোনারকে খুঁজে পেয়েছি আমরা। আগামীকাল অপারেশন ওর, কিন্তু ডক্টর বলেছে ওর বাঁচার সম্ভাবনা 50%। 50%। রোদ মেন্টালি যেমন উইক তেমন ফিজিক্যালিও তাই রিস্ক আছে। তবুও রোদের বাবার সিদ্ধান্তে আগামীকাল অপারেশন করতে রাজি হয়েছেন উনারা। এতক্ষণ ফুপ্পির কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম, যেন একটা ঘোরের মধ্যে কাটাচ্ছিলাম আমি।
ভাইয়ার কিডনি ড্যামেজ হয়ে গেছে কি করে? আর এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করল না। বাহরে রোদ, বাহ কেমন স্বার্থপর হয়ে গেছিস তুই। তুই কি ভাবলি তুই অসুস্থ শুনলে আমি তোকে ফেলে চলে আসব? ভাইয়া ভাবি তোমাদের কাছে রোদের হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ক্ষমা করে দাও। ও যা করেছে সব রোজের ভালোর জন্য করেছে, আর কিছু নয়। আয়েশা তুই কেন ক্ষমা চাইছিস? আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, ছেলেটাকে বুঝিনি আমরা। না জানি কত কষ্ট পেয়েছে, আর সেগুলো শেয়ার করার জন্য কাউকে পাশে পায়নি। ভাইয়া আমি রোজকে নিয়ে যাই। আমি জানি রোদ মনে মনে ওর অপেক্ষায় আছে, কিন্তু মুখে কিছু বলছে না। নিয়ে যেতে পারিস। জানিস রোজ রোদ ভেবেই নিয়েছে হয়তো এটাই ওর শেষ ভোর, তাই তো চেয়ে আছে সকালের পানে। কখন তুই যাবি, গিয়ে ওর সামনে দাঁড়াবি, সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। অপারেশন থিয়েটার থেকে যদি আর না ফেরে, তাই শেষ বাবরের মতো তোকে দেখে যেতে চায়। তুই যাবি আমার সাথে রোজ? চলবে।